কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্যবস্থাপনা কমিটির সদস্য, নৈমিষারণ্য বিদ্যানিকেতনের অধ্যাপক যারা, তাদের সদস্যবৃন্দ, সবাইকে আত্মজ্ঞানে আমার প্রণতি জ্ঞাপন করছি। আমাদের নৈমিষারণ্যের অনেক নির্বাহী কমিটির সভা হলেও কোনো সাধারণ সভা হয় নাই। আসলে একটা সাধারণ সভা ডাকার উদ্দেশ্যে আজকে আমার নৈমিষারণ্য পরিবারভুক্ত যারা যারা নৈমিষারণ্যের হয়তো সদস্য, কেউ পৃষ্ঠপোষক যারা, তাদেরকে কিন্তু আজকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হয় নাই। কিন্তু আজকে অনেকটা অনুষ্ঠান থাকার কারণে হয়তো অনেকেই আসছেন না, কিছুক্ষণের মধ্যে সবাই আসবেন। তো আজকের দিনের দুইটা মুখ্য জিনিস আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। দুইটা জিনিস হচ্ছে, আমাদের প্রধান অতিথি যিনি আসছেন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক, অত্যন্ত ধার্মিক, দানশীল ব্যক্তিত্ব এবং অত্যন্ত জ্ঞানী সত্যকান্ত চক্রবর্তী মহোদয়। ওনার মাধ্যমে আজকে নৈমিষারণ্যের যিনি আচার্যদেব, আমারই পরমারাধ্য গুরুদেব সিদ্ধার্থ ভট্টাচার্য, এবং প্রধান উপদেষ্টা যিনি ত্রয়োদশ নিত্যানন্দ বংশোদ্ভূত গুরুদাস কিশোর গোস্বামী মহোদয়, এই দুইজনের সাথে আলাপ করেই নৈমিষারণ্যের প্রতিষ্ঠা দিবস, যেটা 25শে ডিসেম্বর, সে আগামী 26 সালে হবে, সেখানে মহাগুরু দিবস পালন হবে। এবং সেটার জন্য আজকে সবার মতামত নিয়ে আপনারা সবাই যখন মতামত দিবেন, আমার প্রধান অতিথি আজকে ঘোষণা করবেন যে আগামী 25শে ডিসেম্বর আমরা সবাই মিলে মহাগুরু দিবস পালন করতে পারবো কিনা। আপনারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিলে এটা সম্ভব হবে। সেই মহাগুরু দিবসের কেন করতে যাচ্ছি এবং মিশনের লক্ষ্য এবং কার্যক্রম অতি সংক্ষেপে আমি একটু বর্ণনা করব। কিছু কিছু শব্দ ইতিমধ্যে আমাকে অনেকে বলছেন যে আপনার যে, কারণ যারা পৃষ্ঠপোষক আছেন এখানে, যারা মঞ্চ উপবিষ্ট আছেন, আমরা অত্যন্ত আনন্দিত। এর মধ্যে শিবজিৎ ভট্টাচার্য আমার অত্যন্ত অগ্রজ, উনি চলে আসছেন, আমার অতুলদা, প্রিয়ত্রিশ ভট্টাচার্য, আমার পার্থদা, অজিত কুমার পাল, বিনয়দা, সঞ্জয় বৈদ্য, তারপরে তুষার দেব, শঙ্কুদেব, পীযুষ পাল সহ যারাই আপনারা উপস্থিত হয়েছেন। এর মধ্যে অনেকেই আমাকে আবার বলছেন যে কিছু কিছু শব্দ আমার নৈমিষারণ্যের মধ্যে আছে, একটু কীরকম লাগে, যে মহাগুরু দিবস এটা কীরকম, বা এই যে কিছু শব্দগুলো আমার মধ্যে কেন, যারা আমি চিঠি দিয়েছি, চিঠির মধ্যে কিছু শব্দগুলো আছে, বলছে একটু আমি অতি সংক্ষেপে বলবো, আমরা বিস্তারিত করে বলবো, কারণ প্রত্যেকটা শব্দই আমি অতি দ্রুত তৎসময় বুঝিয়ে দেব। আমি লেখছি প্রথমেই ওম তৎসৎ। সনাতন ধর্মের মূল ভিত্তিটি হচ্ছে ওম তৎসৎ। ওই তৎসতের উপর ভিত্তি করেই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই প্রথমে আনছি। এরপরে লেখছি চৈতন্য শক্তি, ব্রহ্মশক্তি। ভগবানকে চিনা, ব্রহ্মশক্তি তো ভগবানকে চিনা। ভগবান তো আমার মধ্যে আছেন, আপনার মধ্যে আছেন। এই বুধ শক্তিটা যদি আমার মধ্যে হয়ে যায়, জগৎ তো সুন্দর হয়ে যায়। আজকে শাস্ত্রকাররা প্রথমে যখন কি করলেন, মধু বাতা ঋতায়তে মধুস্করন্দি সিন্ধব, সব মধুময় হবে। সংসারটা তো সম ইয়তে ইতি, সংসার নামক যে বস্তুটা, পাণিনির ব্যাকরণে বলছে এটা সম ইয়তে, সংগ্রামময়। এই সংগ্রামময় সংসারকে শান্তিময় করতে গেলে প্রত্যেকের উপলব্ধি করতে হবে যে আমার মধ্যে ভগবান আছেন, তখনই উপলব্ধি করবো যে আপনার মধ্যে ভগবান আছেন। তাই আমি যে বেঁচে আছি, এই চৈতন্য শক্তিটার নাম হচ্ছে ব্রহ্মশক্তি, ভগবান এই চৈতন্য শক্তি। আমাদের নৈমিষারণ্য প্রতিষ্ঠা হয়েছে যারা আপনার 25শে ডিসেম্বর 2020 সালে, এবং ইতিমধ্যে আমরা কোনো সাধারণ সভা করি নাই, বিশেষ অনেক সভাই হয়েছে। এবং প্রথমতই আমরা আপনারা অনেকদের হাতে প্রায় 1000 বই প্রকাশিত হয়েছে। হয়তো দুর্ভাগ্য, হয়তো সব আমি দিতে পারি নাই, অনেকেই 10টা 5টা করে বই দিয়েছি, হয়তো অনেকে পেয়েছেন, হয়তো বা অনেকে পান নাই। তো আসলে 1000 বই করেছিলাম মুখপত্র, সনাতন পঞ্চদশ তত্ত্বসার নামে। তো প্রায় 800 বই অলরেডি আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেছে। ভারতের আসামে আমার গুরুদেব দিয়েছেন, গুরুদাস কিশোর গোস্বামী কলিকাতাতে দিয়েছেন, বিদায়ছেন। এবং দীর্ঘ 5 বছর অপেক্ষা করেছি যে আমার যে মুখপত্র নৈমিষারণ্যের, তার ভিতর থেকে সবার আশীর্বাদ আসছে কিনা। তো মোটামুটি সবার আশীর্বাদ আসছে, বিদায় এই পঞ্চদশ তত্ত্বসার বই 15টা বিষয়ের উপরে ভিত্তি করে আমার মানব জীবন সুন্দর হবে। এই আঙ্গিকেই আমরা কি করছি, যে প্রতিটি পরিবার এক একটা মন্দির, মাতা পিতা পরিবার মন্দিরে সাক্ষাৎ দেবতা। আর আমার সনাতন ধর্মে বলা হয়েছে, স্বয়ং শ্রীকৃষ্ণকে বলছেন সুদামা যে প্রধানত গুরু কয়জন, ভগবান বলছেন প্রধানত গুরু 3 জন। 3 জন, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে তার 3 থেকে শুরু করো। 3কে বলছেন পরমেশ্বর ভগবান। এটা কিরকম কথা, ভগবানকে তুমি 3 নম্বরে রাখলে, 2 নম্বর কে? 2 নম্বর হচ্ছে
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চস্কুরুল মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যে গুরুদেব বীজ মন্ত্রের মাধ্যমে আমার দেহের পাপ মোচন করে অনাদির আদি গোবিন্দকে দেখান, তিনি হচ্ছেন গুরুদেব। তাই আমরা এখানে ভুল ভ্রান্তি যাই করি, সবার আগে নিজ নিজ গুরুকে প্রণাম জানিয়ে, গুরুকে প্রণাম করে তবে ভগবানকে প্রণাম করে, যাতে ভুল ত্রুটি গুরু রক্ষা করতে পারে। ভগবানের মন্দিরে কাউকে প্রণাম করা যায় না, কিন্তু আপনার গুরু থাকলে প্রথমে আপনার গুরুকে করতে হবে, তারপরে ভগবানকে করতে হয়। সুদামা বলল, ঠিক আছে, ভগবানের পূজার আগে গুরুর পূজা করবো, ভুল ত্রুটি ক্ষমা করবেন, কিন্তু তুমি তো তার আগে আরেকজন গুরু বলে বলছো, এই গুরুকে আবার, যিনি হচ্ছেন মহাগুরু। কে মহাগুরু? বলছেন মা বাবা। বলছি এটা কিরকম কথা? বাল্যকালের কথা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কি মধুর কথা ভাগবতে। বলছে, দেখো সুদামা, তুমি যে এই দেহটা নিয়ে আসছো, এই দেহটা পেলে কোথায়? আমরা যে দেহটা পেয়েছি, আমার মধ্যে ভগবান আছেন, আছেন না? আছে। ভগবান আসছেন কোথার থেকে? যখন পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দ্বারা মাংসপিণ্ডটা তৈরি হলো, তখন অনাদির আদি গোবিন্দ সপ্তম মাসে এসে আমার দেহে প্রবেশ করলেন, প্রাণ সঞ্চার হলো। ভগবান বললেন, দেখো সুদামা, যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে তোমার দেহ মাংসপিণ্ডটা সৃষ্টি না হতো, তাহলে ভগবানই আসতে পারতেন না। তাই স্বয়ং বিষ্ণু পুরাণে স্বয়ং শ্রী বিষ্ণু বলছেন যে আমার পূজা করতে গেলে আগে মহাগুরু অর্থাৎ মা বাবার পূজা করতে হবে। যারা মা বাবার পূজা না করে স্বয়ং বিষ্ণুর পূজা করে, বিষ্ণু বলছেন সেই পূজা আমি গ্রহণ করি না। লোকনাথ ব্রহ্মচারী বলছেন, যজ্ঞ হয়, পুণ্যাহুতি দেওয়া হয়, তখন কি হয়? পুরোহিত অগ্নির মধ্যে ঘি দেন, কিন্তু যদি অগ্নি না থাকে, আগুন না থাকে, সেখানে যদি ছাই থাকে, আর ছাইয়ের মধ্যে যদি ঘি মূল্যবান যতই জ্বালেন, এটা কি পুণ্যাহুতি হবে? লোকনাথ ব্রহ্মচারী বলছেন, মা বাবার সেবা না করে যত পূজা যজ্ঞ করেন, সব ঘির মধ্যে ছাই ঢালার মতো। তাই প্রত্যেকটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগা জাতি, আমরা আজ আমাদের তরুণ সমাজ শিক্ষায় অনেক আগাচ্ছে, কিন্তু তারা বিপদে চলে যাচ্ছে, বিভিন্নভাবে যাচ্ছে। যে সন্তানরা তার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল, সে কি বিপদে যেতে পারে? তাই আমরা বলছি, প্রত্যেকটা পরিবারই একটা মন্দির, আর পরিবার মন্দিরে মা বাবা হচ্ছেন মহাগুরু, তিনি হচ্ছেন সাক্ষাৎ দেবতা। সন্তানের কাছে মা বাবা হচ্ছে সাক্ষাৎ দেবতা। এরপরে শব্দটা লিখছি, তরুণ প্রজন্মের ভবিষ্যতের উপরে নির্ভর করে আমাদের ভবিষ্যৎ অস্তিত্ব। আমরা কীর্তন করি, মহাপ্রভু বলছেন সঙ্গ শক্তি কলযুগে। সঙ্গটারে বাদ দিয়ে শুধু কীর্তন আছে, কিন্তু সঙ্গ আমরা নেই। আমরা যদি একত্রিত না হয়ে একটা ছাতার তলে দাঁড়াতে হবে। আমি বিভিন্ন মত পথে থাকতে পারি, কিন্তু সেটা আমার মুখ্য নয়। আমরা পরিচয় একটাই, আমি সনাতন। আমি আর তরুণ প্রজন্মরা যদি বিপদে চলে যায়, তা আমার এই পূজা, এই কীর্তন, লক্ষ লক্ষ টাকা পূজা করে আমরা দুর্গা পূজা করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সরস্বতী পূজা করি, কিন্তু আমার পাড়ার, আমার এলাকার যদি একটা ছেলে বা মেয়ে বিপদে হয়, এর জন্য কি আমি দায়ী নাই? আপনারা বলবেন, অবশ্যই আপনার ছেলের লেগে আমি দায়ী। হ্যাঁ, আমি দায়ী। আমার ছেলে বা মেয়ে বিপদে গেছে, আমি দায়ী, কিন্তু আপনারাও কিন্তু দায়ী কম নয়। কারণ সর্বজনীন পূজার সংকল্প হয় জগতের মঙ্গলার্থে। জগতের যদি মঙ্গল হয়, আমার ছেলে যদি বিপদে যায়, আপনিও দায়ী। আপনার ছেলে মেয়ে বিপদে যায়, আমিও দায়ী। তাই তরুণ প্রজন্মের উপরই আমার ভবিষ্যৎ নির্ভর করে, তাদেরকে আমরা যেভাবেই হোক আনতে হবে। আজকের আমার কিছু তরুণ ছেলেরা আসছে, সবাইকে আমি আজকে বলছি না, আমরা তাদেরকে নিয়ে আবার বসবো, কয়েকদিন বসবো। তো আমি সেটাই বলছি, তরুণ প্রজন্মের ভবিষ্যতের উপরে আমার ভবিষ্যৎ অস্তিত্ব। লক্ষ্যটা কি? আমাদের যে নৈমিষারণ্যের লক্ষ্যটাই হচ্ছে, নৈমিষারণ্যের মুখপুত্র পঞ্চদশ তত্ত্বসার অনুসরণে সনাতন ধর্মীয় প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যকে উদ্বুদ্ধ করে আদর্শ সমাজ, সনাতন সমাজ গড়ে তোলা। আমার 15টা বিষয় আছে, আপনারা যারা বইটা পড়েছেন দেখবেন 15টা বিষয়ের মধ্যে সব আছে। তো আমরা ওইগুলো আমরা প্রতিটা যুবক সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এর জন্য আমার উদ্দেশ্য কার্যক্রম কি, উদ্দেশ্য এটাকে কেন আমি ছড়াতে চাই, সেই উদ্দেশ্য এবং কি কাজ করছি, সেটা হলো 1 নম্বর হলো সনাতন ধর্মের প্রতিটি পরিবারকে এক একটি মন্দিরে এবং এই মন্দিরে সাক্ষাৎ দেবতা রূপে মাতা পিতাকে প্রতিষ্ঠিত করা। প্রথমই কাজ হচ্ছে সন্তান হিসেবে প্রতিটা পরিবারের মা বাবা যেন দেবতার আসলে বসেন। 2, তরুণ ও যুবক প্রজন্ম যাতে বিপদগামী না হয়, এ ব্যাপারে সামাজিক ও ধর্মীয় সচেতনতা সৃষ্টি করা। প্রত্যেকটা অনুষ্ঠানে বা যুবকরা কিভাবে আমরা আনতে পারি, সেই দিকে আমরা খেয়াল করব। সনাতন ধর্মীয় সামাজিক রীতিনীতি আচার অনুষ্ঠান সংস্কৃতি বিষয়ে গবেষণা ও শাস্ত্রীয় বিধান ঠিক রেখে
যুগোপযোগী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা। যুগের তালে আমার সনাতন ধর্মে চলে, যেটা সনাতন যারা ছিল, আছে এবং থাকবে, সেটা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেই। পরিবর্তনের সাথে যে খাপ খায় না, সে কি সনাতন হতে পারে? আমার মুনি ঋষিরা এতগুলো লেখছেন, কিন্তু যখন মীমাংসা শাস্ত্র লেখছেন, সেখানে গিয়ে বলছেন কেবলং শাস্ত্র মাশ্চিত্য কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তে। আমার সনাতন ধর্মের সবচেয়ে বড় সমস্যা ছিল অসুজ নিয়ে। আমি মিশনের একটু কথা বলি। আমার যখন বইটা প্রকাশ করতে গেলাম, আপনারা এখানে অনেক উপদেষ্টা পৃষ্ঠপোষক সবাই আছেন, খুব ভয়ে ভয়ে প্রকাশ করেছে। এর মধ্যে একটা আইটেম ছিল অসুজ নিয়ে আমাদের সমাধান। তো অসুজ নিয়ে যেটুকু আমি লিখেছি, আমার ইউটিউবের মধ্যে সেটা গিয়েছে 8টা বক্তব্য, 8টা ইউটিউবে গেছে 8টা বক্তব্য, এবং বইয়ের মধ্যে বিস্তারিত আছে। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন ভট্টাচার্য এবং বিপ্র শিরোমণি বিজয় ভট্টাচার্য অত্যন্ত স্নেহ করেন। তারা বললেন যে আপনি বই লেখেন। তারা বইয়ের মধ্যে আশীর্বাদ বানিয়ে দিলেন, 64টা জেলায় আমি বইটা প্রচার করে দেব। এবং একই দিনে কলিকাতাতে প্রকাশ হয়েছে গুরু রাজকিশোর গোস্বামী মহোদয়, আসামে হয়েছে আমার গুরুদেব, এবং বাংলাদেশ রেলওয়ে যে সার্বজনীন পূজা মণ্ডপ, সেখানে হয়েছে আমার এই বইটা মুরক্ষিত হয়েছে, বাংলা একাডেমি থেকে বইটা প্রকাশ হয়েছে। যেদিন বই মেলাতে হয়েছে একই সাথে ওইখানেও করেছে, এবং 64টা জেলায় কিন্তু আমার বইটা গিয়েছে। বিশেষ করে অসুজের সমস্যা, তো অসুজ সমস্যার সমাধান করতে গেলে তোমার নিজের বাড়িটাকে ঠিক করতে হবে। তারা চাপ দিল যে আমার মুলিবাজার জেলার 7টা উপজেলা অসুজের সমাধান করব। কিভাবে করতে পারি? যে এটা অনেক ইতিহাস সংক্ষেপে বলছি, আজকে একটা কথা না বললে আমার হয় না। যখন আমার এলাকার আমার তপনদা এখানে আসেন, আমার এই পাড়ার যে আমরা ওষুধ শেষ করতে হয়, সন্ধ্যাবেলায় তপনদার বাড়িতে আমরা মিটিং করব। কথা ছিল সকালবেলা এই এলাকার সবাই যারা আমার সমাজ নিয়ে আসে, ব্রাহ্মণ তিলক যারা আছেন, তাদেরকে তো নিতে হবে। কিন্তু মহা সংকটের মধ্যে রাত্রে 9:30টার সময় আমি কল দিয়েছি আমার অগ্রজ মিহিরকান্তি ভট্টাচার্য, উনি জানেন ডাক্তারি করেন কুলাউড়া, যে তুমি কালকে 6টায়, কোনো কথা নাই, তুমি 6টায় শ্রীমঙ্গলে আসতে হবে। কী করতে হবে? অনেক কাজ। আমি কৃতজ্ঞতা জানি, কথাটা এই কারণেই বলছি। কুলাউড়ার থেকে তিনি কোন সময় রওনা হয়েছেন জানি না, ঠিক ঘড়ির কাটায় 6:05 সাতগাঁও টাওয়ারে তিনি চলে আসছেন। সন্ধ্যা পর্যন্ত বনবীর মির্জাপুর থেকে শুরু করে আশিদ্রুন ইউনিয়নের মোটামুটি যারা বিজ্ঞজন ছিল, আমার ভগবান বলছেন চলে বলে কলে কৌশলে। ভগবানই বলছেন, নিজে বলছেন, নিজেও তিনি ছল অর্থ কি? জগতের কল্যাণের জন্য ছল হয় না। যেভাবে পারেন, যেমনে পারেন, জগতের কল্যাণ করতে হবে। আজকে মনাদা নাই বনবীরের, আমার খুব কষ্ট লাগে। নাহান কাকা আজকে আসার ছিল, আসেন না। যাই আমার অনেকেই ছিলেন, যাই সবার বাড়িতে বাড়িতে গিয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত সবাইকে ঘুরে, এরপর আমরা ঠিকই শাসন নামে সন্ধ্যার সময় বসছি, কারো কোনো আপত্তি নাই। এবং এটা ওষুধ যেভাবে এটা শেষ হয়েছে, আমরা 7টা উপজেলা নিয়ে আমরা রাজনগরে বসলাম। আমাদের আজকে রবীন্দ্র ভট্টাচার্য, উনি আজকে তার সমস্যার জন্য আসতে পারেন নাই, উনি ছিলেন আমার সাথে, উনি সহ 7টা উপজেলা নিয়ে বসছি। 4 ঘন্টা তর্ক বিতর্ক হয়েছে সুদাময় ভট্টাচার্যের বাড়িতে রাজনগরে। শেষ পর্যন্ত 7টা উপজেলায় রেজুলেশন হয়েছে ওষুধ নিয়ে, যে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করবো না, সনাতন শাস্ত্র সমস্ত বিধান মেনে নিজ নিজ গুরু যে সিদ্ধান্ত দেয় সেটা দেবো, কাউকে আমরা তাক করবো না, কাউকে আমরা দূরও করবো না। এই মুহূর্তে মুলিবাজার জেলা বাংলাদেশের মধ্যে কোনো ব্রাহ্মণ নিয়ে, কোনো সমাজ নিয়ে কোনো ঝামেলা সম্ভব হয় নাই। কিন্তু এটা সম্ভব হয়েছে একমাত্র নৈমিষার একটা সংগঠন থাকতো। আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমি একটু খোলাখুলি বলি। আজকের যিনি বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের যিনি সচিব ছিলেন, মুকুটমণি, অসিত রঞ্জন মুকুটমণি, আমার মুলিবাজার জেলা যখন শেষ হলো ওষুধ নেওয়া, সারা বাংলাদেশে অভিযোগ দিয়েছে তিনি শ্রীমঙ্গল লোকনাথ মন্দিরে আসছেন, মিটিং করছেন। তারপরে সারা বাংলাদেশের সমস্ত পণ্ডিত মণ্ডলীকে আহ্বান করা হয়েছে যে আমার লেখা, যেই লেখার বিরুদ্ধে আপনারা লেখেন, এই যে অন্তর্বর্তীটা লেখা দিছে, ওই লেখাটা বইয়ের মধ্যে দিছে, আপনারা তার বিরুদ্ধে লেখেন, আমরা তার বাদ দিয়ে দেব। আপনারা সৌভাগ্য কেউ আমার বিরুদ্ধে লেখে নাই, তার মানে কি মৌনতা স্বীকৃতির লক্ষণ। এখন মোটামুটি সব জেলাতে এটা করতেছে। তো আমি যে সাহস নিয়ে গেছি, এটা কিন্তু আপনাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং অনেকে আজকে হয়তো উপস্থিত হতে পারেন নাই, আপনারা পৃষ্ঠপোষক যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, কার্যনির্বাহী কমিটি আছেন, কারণ সবাই জানে যে মিশন একটা শক্তিশালী সংগঠন, এবং আসলেই শক্তিশালী। আমার বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2জন উকিল, লবেন্দু চৌধুরী, আপনার ছিলেন, ওনাকে পরিচিত, কুলাউড়া সুপ্রিম কোর্টের, এবং সুরজিৎ ভট্টাচার্য, এবং আমার আরেকজন হচ্ছে বিদ্যাপ্রসাদ ভট্টাচার্য, তারা অত্যন্ত সুদৃঢ়ভাবে একটা গঠনতন্ত্র করে দিয়েছেন যে আমি যেহেতু ইউটিউব চালাই, প্রতি সপ্তাহে আমার বক্তব্য যায়, 268টা বক্তব্য অলরেডি গীতা ভাগবত করে গিয়েছে। তো আমার
মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে সমাজের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা থাকে এগুলারে ধীরে স্থির, যেটা বলছে আমরা ঠান্ডা মাথা নিয়ে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর বাসযোগ্য পরিবেশ করতে চাই। এরপরে আসছে আমরা সনাতন তরুণ ও যুব প্রজন্মের বিবেক জাগ্রত করার জন্য গবেষণা ও গবেষণারত ফল বাস্তবায়নে সভা সেমিনার করা। দেখুন, বক্তা সৃষ্টি করতে হবে। আমার কিছু কিছু বক্তা এখানে আছে, এই কথা তো গোপন কথা তাদের সামনে বলাও ঠিক হবে না, এই জন্য যুব সমাজ আজকে বলি নাই, একেবারে আপনজনকে বলছি। তাদেরকে যদি বলি যে তোমরা বক্তব্য দিতে হবে, তা আর আমার ধার কাছে আসবে না। তো আমি তাদেরকে বক্তা বানাতেই হবে। কীভাবে বানাবো? আমি আমার বুদ্ধি অ্যাপ্লাই করছি, যেটুকু আমি আপনাদের সামনে একটু বলছি, যে আমার একটা নৈমিষারণ্য বিদ্যা নিকেতন হবে প্রতি শুক্রবারে। আগামী 26 সালের 25শে ডিসেম্বরের পর থেকে প্রতি শুক্রবারে আমার একটা বক্তব্য যাবে, একটা বইও প্রকাশ হবে, নৈমিষারণ্য বিদ্যা শিক্ষা নামে একটা বই। তো ওই বিদ্যা শিক্ষা বইটা আমি যারা অধ্যাপক মণ্ডলী আছেন, আমি নাম বলবো, কিছু অধ্যাপক আমরা স্বেচ্ছায় পেয়েছি, তাদের কাছে দেব। কিছু আপনার মাধ্যমে আরও কিছু আমরা পাবো। প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা প্রদর্শক নেব, প্রশিক্ষক নেব, তারা একটা করে বই দেবো এবং বলবো যে তারা যেন বইটা দেখতে দেখে তুই সেটা কথা বলে। 1-2 দিন বললে পরে দেখবে তাদের জড়তা কেটে যাবে, তারা দেখবেন ধীরে ধীরে বক্তা হয়ে গেছে। প্রতিটা পাড়ায় পাড়ায় বক্তব্য হতে হবে, পাড়ায় পাড়ায় গীতাপাঠ হতে হবে। সবাই যখন জেগে আসবে তখন দেখবেন এই জন্য মাঝে মাঝে আমার এটা থাকবে, যদি আপনারা কৃপা করেন হয়তো 3 মাস পর পর আমরা এখানে বসবো। প্রতি শুক্রবারে এই কাজটা হবে। আপাতত শ্রীমঙ্গল উপজেলার 10টা ইউনিয়নে আমার কাজ চলতেছে। প্রতিটা ইউনিয়নে একটা করে উপকেন্দ্র হবে। উপকেন্দ্র মানে কি? যেমন এখানে একটা লাইব্রেরি হবে, আপনার কি বলে, এখানে একটা লাইব্রেরি হবে, আমার একটা রুম আছে। প্রত্যেকটা ইউনিয়নে এরকম একটা কেন্দ্র হবে, যাতে যুবকরা এখানে বসতে পারে। প্রতিদিন না বসুক, মাসে একদিন বসুক, সুখ দুঃখের কথা হোক, সবাই যদি একসাথে বসি, যুবক সম্প্রদায় যদি ভালো করতে হয়, তা আরেকটা ভালো যুবকরে দিয়ে করতে হবে। আমার দ্বারা হবে না, আমি বুঝতে পারছি। তাই যুবকরে দিয়েই যুবকরে ভালো করতে হবে। তাই তাদেরকে আগ্রহ যেভাবে আনতে পারি, চলে বলে কলে কৌশলে, আমার ভগবানের কথা, তাদেরকে আমার আনতে হবে। কাউরে প্রশিক্ষক, কাউরে প্রদর্শক, কাউরে অধ্যাপক, এই করতে করতে আমার বইও থাকবে, আমার ইউটিউব আছে, এদেরকে ধীরে ধীরে বক্তব্য দেওয়া হইতে হবে। এরপরে দেখেন তাদের মধ্যে যখন জড়তা চলে যাবে, গোটা সমাজটা, আমার যুব সমাজ যদি সব মানে সৎ পথে চলে আসে, গোটা সনাতন ধর্মটাই চলে আসবে। তাই সেই রকম সেমিনার হবে। আমার অতিথি যারা সময় দিবেন, মাঝে মাঝে আমরা সেমিনার এখানে করবো। তারপর হলো সনাতন ধর্মীয় নৈতিক মূল্যবোধ উদ্ভব শাস্ত্রীয় বিষয়গুলো প্রচার করা। শাস্ত্রের মধ্যে মাঝে মাঝে একটা সমস্যা সৃষ্টি হয়। আমাদের মধ্যে থাকবে বহুমত পথের বিশ্বাসী, তাই আমরা বহুমত পথকে একত্রিত করে এটা নিয়ে যাতে আলোচনা হয়। সনাতন সংস্কৃতিবোধ জাগ্রত করে পূজা পার্বণ উৎসবাদিতে ঐতিহ্য অনুসারে পালন উদ্বুদ্ধ করা। আজকে আমরা দুর্গা পূজা হয়, শ্যামা সঙ্গীত বাজে না, হ্যাঁ, সরস্বতী পূজা হয়, আধ্যাত্মিক গান বাজে না। তো এর জন্য আমি মনে করি আমি দায়ী, কারণ আমার ছেলেমেয়েরা তো এভাবে তৈরি করতে পারছি না। দূর থেকে যখন মনে হয় সিনেমার গান বাজছে, কষ্ট লাগে, কিন্তু কষ্টটা এর জন্য আমি, এটা পূজার পরিবেশটা কীরকম হবে। আমার সনাতন ধর্মে হাজার নাই, লক্ষখানেক গান আছে, গানের অভাব, কিন্তু পূজা পার্বণ যে হয়, এমনকি হরিনামটা পর্যন্ত আজকে ধ্বংস হয়ে গেছে। হরিনাম হচ্ছে আসলে গান গায়। এই যে একটা প্রবণতা এসে আমরা ধ্বংস করে দিচ্ছি, আমরা ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই অনুসারে আমরা কি বলছি, সনাতন নৈমিষারণ্য বিদ্যা নিকেতন, যেটা আমরা আগামী মহাগুরু দিবস যেদিন পালন হবে, এদিন আবার উদ্বোধন হবে এখানে নৈমিষারণ্য সনাতন বিদ্যা গ্রন্থাগার। আপনারা দেখবেন এখানে একটা গ্রন্থাগার হবে। এর পরবর্তী পর্যায়ে আপনাদের আশীর্বাদে যদি থাকে, তো সনাতন কল্যাণ কেন্দ্র এবং সনাতন চিকিৎসা কেন্দ্র হবে। এবার আমরা আসছি আদর্শ। কি আদর্শ নিয়ে আমরা নৈমিষারণ্য আগাচ্ছি? আমি বিশ্বাস করি সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকেরই উপলব্ধি, আমি গণেশের আরাধনা করি, আমি গণপত্য, আমি সূর্যের আরাধনা করি, আমি সৌর, আমি বিষ্ণুর আরাধনা করি, আমি বৈষ্ণব, আমি শিবের আরাধনা করি, আমি শৈব, আমি শক্তির আরাধনা করি, আমি শাক্ত। আমার ইষ্টের মাঝে আমি সকলকেই দেখি, আমার পরিচয় আমি সনাতন। আমি বিশ্বাস করি একাংশত বিপ্রা বহুধা বদন্তি অগ্নি জামং মাতরিশ্বান্মাহু। সকল মতাবলম্বীকে অনুধাবন করতে হবে যে আমাদের তরুণ ও যুব প্রজন্মের ভবিষ্যতের উপরে নির্ভর করে আমাদের ভবিষ্যৎ অস্তিত্ব। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব দিকে একটা মন্দির। আমার গুরুদেব এই তথ্যকথাগুলা শুনে বুঝে আমি বলছিলাম যে আপনি আমার মতটা প্রকাশ করলাম, আপনি একটা মন্দিরের নাম দিবেন, আমি কি মন্দির করতে চাই। তিনি তার নাম দিয়েছেন শ্রী শ্রী পঞ্চ সাধন তত্ত্ব মন্দির। এই মন্দিরের মধ্যে 5টা আমরা কি দেখবেন, মায়েরা যে কোনো পূজা হলে পঞ্চদেবতার নৈবেদ্য দেন। 5 জনকে পূজা না করে আমি রাধা গোবিন্দের পূজা করি, আগে পঞ্চদেবতার পূজা। আমি দুর্গা পূজা করি, আগে পঞ্চদেবতার পূজা। এর মানে কি?
বেদের মধ্যে বলছে একমেব দ্বিতীয়, আমি এক, আমার দ্বিতীয় নাই। এরপরেই বলছেন বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্নভাবে ডাকে। তাহলে যিনি কৃষ্ণ তিনি কালী। আপনার গুরুদেব আপনাকে যেভাবে দীক্ষা দিয়েছেন আপনি সেইভাবে ডাকেন, আমার গুরুদেব যেভাবে তাই ডাকি। কিন্তু আমরা যখন নিচের দিকে তাকাই মোটরসাইকেল আর গাড়িয়ে চড়ি তখন বন্ধুরতা উষা নিশা মনে হয়। যখন প্লেনে যে উঠেছে তার নিচের দিকে তাকালে সবসময় আনন্দ হয়। সাধন যুদ্ধে যখন উঠবেন আপনি কৃষ্ণ সাধক হলেও কালী মন্দিরে গিয়ে প্রণাম করে দেখবেন কালী মধ্যেই কৃষ্ণ আছেন। আর যিনি কালী সাধক উনি কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রণাম করে কৃষ্ণের মধ্যে কালী দেখবেন। সেই সাধন তত্ত্বের জন্য একটা মন্দির এখানে হবে পঞ্চদেবতার। এখানে এই যে শিব, গণেশ, সূর্য, বিষ্ণু এবং দুর্গা পাঁচজনের। এর বাইরে আমরা যারা গুরুরা মন্ত্র দেন সনাতন ধর্মে 5টা বীজ মন্ত্র হয়। এই 5টা বীজ ছাড়া কোনো বীজ নাই, অর্থাৎ যে কোনোভাবেই দেন ওই 5টা বীজই দিয়ে থাকেন। তাই আমরার মধ্যে যেন কোনো ঝগড়া বিভাগ না হয়। দেখুন আমি সকালবেলা আস্থা দিন সন্ধ্যা করি, গীতা আস্থা মুখস্থ করে বলছি, ভাগবত আমার মুখস্থ, তাতে আমার সমাজের কি আয়োজন গেল? আমি সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত আলি পার্টি করলাম, তাতে আমার সমাজের উপক্রম কি? সমাজে যদি দেখে আমার দ্বারা কারো ক্ষতি হবে না, সমাজ যদি দেখে আমি সৎ পথে চলতে পারি তাইলে সমাজের লাভ আছে। তাইলে এই যে পূজা পার্বণ সবগুলো বহিরাঙ্গ, আমি তিলক দিই মালা দিই, আমার সনাতন ধর্মে তিলক মালাও নাই। হয়তো এটা কীরকম কথা, আজকের যুগে তিলক মালা ছাড়া হয়? স্বয়ং মহাপ্রভু যখন ষষ্ঠিক সন্ন্যাসী হয়েছেন, সন্ন্যাসে গিয়েছেন, তিলক মালা পর্যন্ত ত্যাগ করেছেন। মহাপ্রভু সন্ন্যাসী তিলক মালা নাই, যে আমার মধ্যে অহংকার হয়ে যাবে যদি তিলক মালা দেন, বড় ভক্ত হয়ে গেছি, নিরহংকার হয়ে। সুতরাং আপনার গুরুদেব আপনাকে যেভাবে দিবেন, মালা দিচ্ছেন গুরুদেব কেন? যে মাথায় সব ভালো চিন্তা হয়, খারাপ চিন্তা যেন হয় না। তিলক দিয়েছেন কেন? যতক্ষণ তিলক থাকবে সেই তিলক ততক্ষণ যেন আমি খারাপ চিন্তা করি না। তিলক চন্দন দিয়ে হয়, মৃত্তিকা দিয়ে হয়, জল দিয়া হয়। একজনে তিলক দেয় নাই, তার সমালোচনা করছি, কিন্তু সে যদি জল দিয়ে তিলক নিয়ে আসে তাইলে আমার অবস্থাটা কি হবে? তাই আমরা সমালোচনা নয়, সমালোচনা করবো আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি। সনাতন ধর্মের তরুণ সমাজ যারা, তাদের কাছে এই উদ্বুদ্ধি করার জন্য আমরা পঞ্চমতের একটা আলোচনা করি। যে যে মতে আসুক অসুবিধা নেই, যে যে মতের গুরু হোক। আমরা ভাগবতে দেখেছি স্বয়ং ব্রহ্মার পুত্র দক্ষ বিষ্ণু ভক্ত ছিলেন, কিন্তু শিবনিন্দা শিবহীন যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের পরিণাম কি হলো? বলভদ্র এসে সেই ব্রহ্মার ছেলে দক্ষের মাথাটা যজ্ঞের মধ্যে আহুতি দিয়েছে, আর ছাগলের মুন্ড নিয়ে মাথাটা লাগাইছে। এই যে পুরাণটা কি, ভাগবতে কি বলছে? যারা দেবনিন্দা করে তারা ছাগলের মুন্ড, অর্থাৎ ছাগলের মাথা। আমরা যারা বাংলায় যে অনেক কথাগুলো আসছে এগুলো কিন্তু ভাগবত থেকে আসছে, বলি এটা ছাগলের মাথা। কোথা থেকে আসছে ছাগলের মাথা? কারণ শিবনিন্দা করেছিল। অর্থাৎ এক মতের অনুসারে যদি অন্য মতের অনুসারীকে সমালোচনা করে, এটা হলো ছাগমুন্ড, এটা ভাগবতের কথা। তাই আমরা কারো সমালোচনা করব না, যার যার অবস্থান থেকে যার যে গুরু অনুসারে আমার আরাধ্য কৃষ্ণ হোক, ওই 5 জনের মধ্যে আছে, বিভিন্ন ভাবে রূপে আছে, আমরা করব, কিন্তু সবাই আমরা একত্রিত হব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখন আমরা কার্যনির্বাহী একটা কমিটি তো করা লাগে, একটা সংগঠন করতে গেলে। যেমন আমি একটা বই লিখেছি, সেটার ISBN নাম্বার লেখক হিসেবে নাম্বার আসছে, কিন্তু যখন বিশাল তুলপার শুরু হয়েছে, আসলে যে কোনো মধ্যে মামলা হইতে পারতো। একটা বই নিয়ে কিন্তু মামলা হয়, যে কোনো জিনিসই করতে। আমার ইউটিউব আছে, আমি বক্তৃতা দিচ্ছি, কিন্তু যে কোনো একটা বক্তৃতার উপরে সমস্যা হতে পারে। একটা কনস্টিটিউশন লাগে, এটা গঠনতন্ত্র লাগে। তাই গঠনতন্ত্র যে হয়েছে সেই গঠনতন্ত্র অনুসারে আমি অতি সংক্ষেপে পরিচয় করে দিচ্ছি। আমাদের আচার্যদেব হচ্ছেন পরম পূজনীয় শ্রীযুক্ত সিদ্ধার্থ ভট্টাচার্য, উপাচার্য হচ্ছেন ডক্টর শ্রীযুক্ত সেবাব্রত ভট্টাচার্য, আর প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আমাদের গুরুরাজ কিশোর গোস্বামী, যিনি দ্বাদশ নিত্যানন্দ বংশোদ্ভূত, আপনারা অনেকে চেনেন। তো আমার সৌভাগ্য শিবরূপে আমরা মনে করি সিদ্ধার্থ ভট্টাচার্য, বিষ্ণুরূপে গুরুরাজ কিশোর ভট্টাচার্য, দুইজন কিন্তু দুই গুরু, একজন শিবভক্ত স্বার্থ ভক্ত, একজন কিন্তু বৈষ্ণব ভক্ত। এবং এরা দুইজনে যে এত ভালো পান আমাকে, আমার বইটা আমাদের যারা বানিয়ে দিয়েছে, নিজে আগামী বইগুলো প্রকাশ হবে, আমি যে কোনো কিছু করতে গেলে তাদের কাছে বলি, তারা খুব খুশি মনে আমাকে আশীর্বাদ করে। তো এরপরে আমরা দেখুন, এই যে এরা যেহেতু বাংলাদেশে অবস্থান করছেন না, সেই জন্য আমাদের মধ্যে একটা পৃষ্ঠপোষক এবং
অভিভাবক থাকতে হবে, অভিভাবক ছাড়া তোমরা চলতে পারে না। একটা কমিটি করতে গেলে অভিভাবক লাগে। তাই আমরা সম্মানিত উপদেষ্টা হিসাবে সত্যকান্ত চক্রবর্তীকে আমরা ঘোষণা করেছি। আমরা সত্যকান্ত চক্রবর্তী মহোদয় হাত তালি দিয়ে, এছাড়া আমরা আরও যারা আছেন, আমার অধ্যক্ষ মহোদয় জলক চক্রবর্তী সহ যারা অধ্যক্ষ, আমার দয়াময় ভট্টাচার্য, নারায়ণ ভট্টাচার্য, তারপরে নারায়ণ আচার্য, শান্তদাস ভট্টাচার্য সহ আবার এই তারপরে কেন বিস্তারিত নাম বলবো না, কেন যতজনই আসছেন আমি আগেই বলছি, এটা কিন্তু সাধারণ সভা, প্রত্যেকটা একটা চিঠি দিছি। যেমন আমার শঙ্কুই বলেন, সঞ্জয় রায় বলেন, সবাই কিন্তু চিঠি দিয়েছি, এবং চিঠি ছাড়া কেউ এখানে আসে নাই। এখানে যারা আসছেন হয়তো আরো 50 জনের মতো, আমার টোটাল হচ্ছে 161 জন, 161টা চিঠি এনে দিয়েছি আজকে। আমার আমন্ত্রিত অতিথি আজকে 161, এর মাঝে হয়তো সব আসতে পারেন নাই। তো যারা আসে সবাই কিন্তু হয় পৃষ্ঠপোষক অথবা উপদেষ্টা হিসাবে আসছেন, আপনারা কাছে চিঠি দিয়েছি, আপনারা অভিভাবক। আমরা ভুল ত্রুটি হবে, আপনারা অভিভাবক হিসাবে আপনারা ক্ষমা করে নিচ্ছি। আমরা এরপরেই কমিটি আমরা কে আছি বলবো, আমরা মনে করি যারা আমরা উপদেষ্টা পৃষ্ঠপোষক নিয়েছি, বয়সে আপনারা কম হতে পারেন, বেশি হতে এটা বড় না, কিন্তু আপনারা জ্ঞানী বললেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা জ্ঞানী গুণী, তাই আপনারা আমার ত্রুটি বিচ্যুতিগুলা দেখবেন। কাজটা করার জন্য আমরা 3টা কমিটি হয়েছে। মূল কমিটি হচ্ছে আবার তরুণ প্রজন্ম, কিন্তু এটা পরিচালনা করার জন্য হয়েছে মূল যেটা, যে এরা চালাইতে হবে কার্যনির্বাহী কমিটি। আমি শুধু অতি দ্রুত নামগুলো বলে দিচ্ছি। কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন, প্রকৌশলী সদানন্দ ভট্টাচার্য আহ্বায়ক, পান্নালাল ভট্টাচার্য সহ-আহ্বায়ক, বিনয় দেব সহ-আহ্বায়ক, অতুল দেব সহ-আহ্বায়ক, শিল্পী ভট্টাচার্য সহ-আহ্বায়ক, মিহির কান্তি ভট্টাচার্য প্রধান পর্যবেক্ষক, সুকেশ চৌধুরী সহ-পর্যবেক্ষক, নির্মল ভট্টাচার্য সহ-পর্যবেক্ষক, পঙ্কজ গোস্বামী সহ-পর্যবেক্ষক, তুষারকান্তি দত্ত প্রকাশিত সদস্য সচিব, সজল প্রকাশিত সহ-সদস্য সচিব, প্রিয়তোষ ভট্টাচার্য প্রার্থ, সহ-সদস্য সচিব অসিত ভট্টাচার্য, সহ-সদস্য সচিব অজিত কুমার পাল, প্রধান প্রদর্শক কমলা পদ চক্রবর্তী, সহপ্রধান প্রদর্শক রঞ্জন চক্রবর্তী, সহপ্রধান প্রদর্শক বিপ্লব ভট্টাচার্য, সহপ্রধান প্রদর্শক জিতেন্দ্র দাস, প্রচার সম্পাদক অমৃতলাল ভট্টাচার্য, সহপ্রচার সম্পাদক পঙ্কজ দে, সহপ্রচার সম্পাদক রামকৃষ্ণ বুদ্ধ, সহপ্রচার সম্পাদক। তারা আজকে এমন একটা বৈষ্ণব সভা করেছে 3 জায়গায়, হরিনাম কীর্তন আছে 2 জায়গায়, রামকৃষ্ণ মিশনের মিটিং মিলে আমার ঘনিষ্ঠ যারা তাদের বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে। তো অনেকে আসতে পারছে না, সবার আমি আশীর্বাদ কামনা করছি। আমি অতি সংক্ষেপে চলে যাচ্ছি এবার। যারা নৈমিষারণ্যের যুব কিশোর প্রজন্ম, যারা প্রত্যেকটা উপজেলায়, আমরা 2টা উপজেলা, শ্রীমঙ্গল উপজেলার থেকে আমরা নিয়েছি 10 জন, আর কমলগঞ্জ উপজেলার থেকে নিয়েছি আমরা 5 জন। শ্রীমঙ্গল উপজেলার থেকে যারা তরুণ প্রজন্মের প্রতিটা ইউনিয়নে যারা কাজ করতেছে, তারা কিছুক্ষণ পরে আসবে। কয়েকজনের পরীক্ষা দিচ্ছে, মাস্টার্স পরীক্ষা, তাকে আসতে পারতেছে না, কেউ আবার আসবে আজকে। যে তরুণ প্রজন্মের মধ্যে যারা আছে, আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য, সদস্য সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য নীলমণি, প্রযুক্তি বিশেষজ্ঞ গোপাল ভট্টাচার্য মিশু, তত্ত্বাবধায়ক নয়ন পাল, সহ তত্ত্বাবধায়ক ভূপেশ গোয়ালা, পর্যবেক্ষক সঞ্জয় দত্ত, পরামর্শক দুর্জয় রায়, প্রদর্শক ঋত্বিক মণ্ডল এবং তথ্য বিশেষজ্ঞ নয়ন বুদ্ধ, সহ তথ্য বিশেষজ্ঞ সজীব রায়। এবং কমলগঞ্জের যারা যুব সমাজকে সংগঠিত করার জন্য কাজ করছে, তারা হচ্ছে সঞ্জু বারাই, তত্ত্বাবধায়ক, প্রদর্শক শুভ্র দাস, পর্যবেক্ষক সুকান্ত দেবনাথ, পরামর্শক কার্তিক উরান, তথ্য বিশেষজ্ঞ জয়রাম উরান। নির্মাণ ও ব্যবস্থাপনা, এই যে কাজগুলো হচ্ছে, এটা একটা সুন্দর নিয়মে হতে হবে। তো একটা নিয়ম, এর মধ্যে যেহেতু গঠনতন্ত্র আছে, একটা হিসাব নিকাশ করতে হয়। যেই অর্থ দিবে এখানের মধ্যে কম, যারা অর্থ সামান্যই দেবে তার একটা হিসাব আছে, বেশি দিবে তার একটা হিসাব আছে, একটা নিয়মের মধ্যে করতে হয়। তাই এই নির্মাণ কাজের একটা ব্যবস্থাপনা কমিটি হয়েছে আজকের অনুষ্ঠানের জন্য। সভাপতি আছেন শ্রী হরিপদ গোস্বামী, সম্পাদক অমিতাভ ভট্টাচার্য, সদস্য আছেন অভিজিৎ ভট্টাচার্য, অরুণোদয় ভট্টাচার্য, হিসাবরক্ষক হিসাবে আছেন সৌরভ ভট্টাচার্য, সদস্য হিসাবে আছেন অদিতি ভট্টাচার্য, সদস্য আছেন সুব্রত ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য, সত্যজিৎ ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ হিসাবে আছেন অয়ন ভট্টাচার্য, সদস্য হিসাবে তপাসী ভট্টাচার্য, মিত্র ভট্টাচার্য, অভিষেক ভট্টাচার্য ও অনিরুদ্ধ ভট্টাচার্য। এবার আমরা কিভাবে সেটা বাস্তবায়নের একটু সামান্য কথা বলে আমার বক্তব্য শেষ করতে যাব। যে আমরা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হবে,
কোনো ওয়ার্ডে আমার মূল উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের যুব সমাজ। আপনারা যারা পৃষ্ঠপোষকে যারা আছে সবার কাছে অনুরোধ থাকবে যে আপনাদের মধ্যে যারা আগ্রহী আছে, আপনাদের মাধ্যমে আমরা যারা মাস্টার ডিগ্রি পাস করেছেন, এখন এই কথাটা একটু বলতে হয় এই কারণেই, আমার সনাতন ধর্মের এমন সিস্টেম, আমরা যে বর্তমান বিদ্যাশিক্ষা যে সম্পূর্ণটাই কিন্তু আমাদের সনাতন ধর্মীয়। কীরকম? গুরু দিয়ে 12 বছর টাকা লাগে, 12 বছর টাকার পরে কিন্তু শিক্ষা হয়তো চলে আসে, নাহলে শিক্ষিত হয়। যারা 15 বছর বা 14 বছর, যারা 14 বছর করে অর্থাৎ বর্তমান ডিগ্রি করে, তাদেরকে বলা হচ্ছে স্নাতক। অর্থাৎ জ্ঞানের পুকুরে যারা স্নাতক হয়েছে তারা হলো স্নাতক। এখন আমরা স্নাতক বলি যারা ডিগ্রি পাস 14 বছর। যারা 16 বছর করে তারা বলা হয় স্নাতকোত্তর, অর্থাৎ জ্ঞান সমুদ্রে যারা আরোহণ করেছেন, সমুদ্র থেকে যারা আইছেন, এদের বলা হয় স্নাতকোত্তর। এদেরকে আবার ইউনিভার্সিটিতে যে সমাবর্তন দেওয়া হয়, সেটাও কিন্তু আমাদের সনাতন ধর্মে গুরু আশ্রম থেকে যখন বিদায় দেওয়া হয়, এটার নাম সমাবর্তন। একজন আচার্য তাকে টাকার বিনিময়ে জ্ঞান দেন না, এটা নাম আচার্য। এখনো ইউনিভার্সিটি দেখবেন আচার্য হয় প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, তিনি 1 টাকা নেন না, কিন্তু টাকা ছাড়া তো হয় না, কিছু টাকা নিতে হবে, তাই বলে উপাচার্য। ঠিক ওই ধারারই সমন্বয় করে আমার নৈমিষারণ্যে যে বিদ্যানিকেতন, সেটা কেউ আচার্য, উপাচার্য। আর যিনি জ্ঞান সমুদ্রে স্নাত হয়ে আবার ধর্মীয় বা সমাজ কল্যাণের জন্য যুক্ত থাকেন, তার নাম বলা হয়েছে, যিনি অধ্যয়ন করেন তার নাম হলো অধ্যাপক। এই যে অধ্যাপকটা বলি আমরা কলেজের, কিন্তু অধ্যাপকটা আমার সনাতন ধর্মে যারা স্নাতকোত্তর হয়েছেন, জ্ঞান সমুদ্রে স্নাতক হলে আপনি ঋণী হয়ে গেলেন, সমাজের জন্য করতে হবে, শিখাইতে হবে, এই জন্য তারা স্নাতক। তাই নৈমিষারণ্যের আমার ইতিমধ্যে যারা যুক্ত আছে, আর আমরা পরে যুক্ত করবো, স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে যাদের আমি পেয়েছি, তাদেরকে আমি অধ্যাপক হিসেবে তাদের নামটা ঘোষণা করছি। এবং এই যে যারা আমার নৈমিষারণ্য বিদ্যানিকেতন পরিচালনা করবে, তাদেরকে তো আবার পরিচালনা করতে হবে আরো একটু জ্ঞানী দরকার। সেই জন্য আমরা তাদের পরিচালনার জন্য মুখ্য প্রশিক্ষক হিসাবে শ্রীযুক্ত দীপঙ্কর ভট্টাচার্য, আজকে তিনি নেই, একটা অনুষ্ঠানে পূজাতে আসেন, আমরা সবাই ছিলেন, পণ্ডিত স্যার, আমারও স্যার। তো সহ মুখ্য প্রশিক্ষক হিসাবে আছেন নারায়ণ ভট্টাচার্য, ব্যাকরণ তীর্থ। যারা কাব্য তীর্থ বা ব্যাকরণ তীর্থ আমাদের সনাতন ধর্ম, তাদেরকে মর্যাদা দিতে হয়। সেই জন্য আমার নৈমিষারণ্যের সিদ্ধান্ত হয়েছে, যারা ব্যাকরণ তীর্থ, কাব্য তীর্থ যারা আছেন, তাদেরকে আমরা তাদের ওই নৈমিষারণ্য বিদ্যানিকেতনের উপদেষ্টা হিসেবে নিয়েছি। মুখ্য পরিদর্শক হিসাবে আছেন শ্রীযুক্ত সুদীপ চৌধুরী, ব্রাহ্মণবাজার, উনি খুব কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। সহ মুখ্য পরিচালক আছে মানবেন্দ্র ভট্টাচার্য, কাব্যতীর্থ, শান্তদাস ভট্টাচার্য, স্মৃতিতীর্থ। উনি আমাদের ব্যবস্থাপক, কিন্তু স্মৃতির ছাড়া একটু ব্যবস্থা দিতে পারে না, তাই আমার নৈমিষারণ্যের ব্যবস্থাপক হিসাবে তিনি আছেন শান্তদাস ভট্টাচার্য। মুখ্য পরামর্শক হিসাবে আছেন বিষ্ণুবাবু ভট্টাচার্য, কাব্যতীর্থ, এবং সহ মুখ্য পরিদর্শক হিসাবে আছেন শুক্লারানী ভট্টাচার্য। পরিচালনার লক্ষ্যে যারা করবে, আগামীতে যেটা আমরা করবো, সেটার জন্য একজন অধ্যক্ষ নিতে হয়। তো আমাদের গঠনতন্ত্র বলছে যে চেষ্টা করবেন আপনি সংস্কৃতের একজন স্নাতকোত্তর পাওয়া যায় কিনা। তো আপনাদের উনিও পেয়েছে, আজকে উনি আসার কথা ছিল, কিন্তু হঠাৎ একটা কাজ থাকার কারণে আসতে পারে নাই। আসছিল, কালকেও বলছিল, কিন্তু উনি একটা ডিস্ট্রিক্ট লেভেলে চাকরিও করেন, যার কারণে ওনার বস আসার কারণে আসতে পারে নাই। তো আমি শুধু নামটা একটু বলে দিচ্ছি। আমার এখানে 2টা হবে, একটা হলো শিক্ষা ও গবেষণা, অর্থাৎ একটা হবে বাচ্চাদের শিক্ষা, এটার জন্য একটা বই প্রকাশ হবে, সনাতন বিদ্যা শিক্ষা আমার দ্বারা সংকলিত হয়েছে। আর একটা হলো গবেষণা, কি করলে পরে আমরা যুব সমাজটাকে ধরে আনতে পারি, 2টা ধরায়। তো শিক্ষা এবং গবেষণার অধ্যক্ষ রূপে থাকবেন প্রশান্ত ভট্টাচার্য, সম্মান সহ স্নাতকোত্তর সংস্কৃত। উপাধ্যক্ষ হিসেবে থাকবেন 2 জন, গবেষণায় থাকবেন দেবারানী মলাল, সম্মান সহ স্নাতকোত্তর, এবং শিক্ষায় থাকবেন উপাধ্যক্ষ হিসাবে গঙ্গাপ্রসাদ ভট্টাচার্য, মিশু, স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান। অধ্যাপক হিসাবে আছেন, শিক্ষায় আছেন শশাঙ্ক শেখর ভট্টাচার্য, স্নাতকোত্তর ইতিহাস, দিগ্বিজয় ভট্টাচার্য, বুলবুল, সম্মান সহ স্নাতকোত্তর ইংরেজি, যশবন্ত ভট্টাচার্য, পাপ্পু, স্নাতকোত্তর ব্যবস্থাপনা, সৌরভ ভট্টাচার্য, অংশ, স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান, রূপেশ গুয়ালা, স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান, রঞ্জু করি, স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞান, অয়ন ভট্টাচার্য, স্নাতক সম্মান বাংলা, অরুণ ভট্টাচার্য, পাপলু, গবেষণায় যারা আছেন, সম্মান সহ স্নাতকোত্তর ব্যবস্থাপনা, সত্যজিৎ ভট্টাচার্য, সম্মান সহ স্নাতকোত্তর টেক্সটাইল, সঞ্জীবন গোস্বামী, সম্মান সহ স্নাতকোত্তর গণিত, ডাক্তার তেলোত্তম ভট্টাচার্য, তুর্য, সম্মান সূচক স্নাতকোত্তর, বিশ্বজিৎ কৈরি, স্নাতকোত্তর অণুজীব বিজ্ঞান, অদিতি ভট্টাচার্য, দৃষ্টি, সম্মান রাষ্ট্রবিজ্ঞান, প্রবাসী ভট্টাচার্য, স্নাতক সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
তো এরপরে আমার আবার প্রশিক্ষণের দিকে যাচ্ছি না, এরপরের কাজটা আজকের পরে আপনারা অনুমতি দিলে পরে এইটুকু পর্যন্ত আমার হয়েছে। এরপরে কাজগুলো প্রত্যেকটা ইউনিয়ন যারা আমার যুব সমাজ তাদেরকে প্রতিটা ইউনিয়নে আমরা বসবো, বসে প্রত্যেকটা আপাতত প্রতিটা ওয়ার্ড থেকে 2 জন করে নিয়ে 21 সদস্য বিশিষ্ট প্রদর্শক দেব, এবং তারা এই প্রদর্শকরা প্রশিক্ষক নেবে এবং প্রত্যেকটা ঘর থেকে আমরা টাচ মোবাইল চালাই। টাচ মোবাইল ছাড়া তো হয় না, বাচ্চাদেরকে যতই গালি দেন কাজ হবে না। আমিও টাচ মোবাইল ছাড়া চলতে পারি না, আমার বাচ্চাও পারে না। লেখাপড়া শিখতে গেলেও অনলাইনে কিন্তু অনেক কিছু হয়। কয়েকদিন আগে যখন করোনা হয়েছে আমি নিজেও তো পারদর্শী ছিলাম না, কিন্তু ক্লাস নিয়ে দেখলাম যে এই টাচ মোবাইলের মধ্যে কি না আছে, জগতের যত জ্ঞান ভাণ্ডার সব টাচ মোবাইল দিয়ে করা যায়। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনি গীতা পাঠ বলেন, ভাগবত পাঠ বলেন, আপনার বাচ্চাকে সেই মুখে আনতে হবে। এই জন্যই আমার যে অনলাইন ভিত্তিক আমি যে বিদ্যালয় করতেছি সেটা কিন্তু অনলাইন, যাতে ঘরে বসে মোবাইলের মাধ্যমে যারা টিভি আছে স্মার্ট টিভি, সেই টিভির মাধ্যমে আলোচনা করতে হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার যে বক্তব্য দিয়ে আমার যে নৈমিষারণ্য ইউটিউবে যে আমার বক্তব্য যায়, অবাক লাগে। শুধু দেশ নয়, সারা বিশ্বের যে কেউ দেখতে পারে, আপনি নিজেও বসে দেখতে পারেন। তাই আমার সমস্ত কিছু থাকবে অনলাইন ভিত্তিক। আগের গুরুগৃহে গিয়ে ছাত্ররা পড়তো, আর নৈমিষারণ্য হচ্ছে টেকনিক্যালি শিক্ষক গিয়ে ছাত্রকে পড়াবে। কীরকম শিক্ষক যাবেন? ওই মোবাইলের মাধ্যমে। আমার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে নৈমিষারণ্য, আমি অনুরোধ করবো সেই গ্রুপের মধ্যে অনেকে যুক্ত আছেন, বাকিরা যুক্ত হবেন। একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নৈমিষারণ্য জয়ন্ত কমিটি, সেটার মধ্যে যুক্ত হবেন। এরপরে আমরা যারা তথ্য প্রযুক্তি যারা আছে তাদেরকে নিয়ে দেখবো যাতে প্রত্যেকের ঘরে ঘরে, আমার এখানে আসা লাগবে না, এখানে আমরা এমনি বসলাম, যারা আসলে আসবো, না হইলে এখান থেকে প্রচার হবে, কিন্তু সবাই ঘরে ঘরে সারা, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের যত যুব সমাজ আছে। আমার অত্যন্ত আনন্দ লাগে যে আমি যখন আজকে অনুষ্ঠান করছি, গতকালকে মোবাইল পেয়েছি, আমার এই ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে যারা আছে, মিলন ভট্টাচার্য ফ্রান্সে থাকে, কানাডা আছে আমার একজন আশিস ভট্টাচার্য আমেরিকাতে ছিল, আমেরিকাতে আছে আমার ভাই নেই, তারা বলছে তোমার এটা একটু করো, ওইটা অনুমোদন দাও, তাহলে আমরা এখানে কোনো বিষয় খুলে দেবো। সেটা হাসি হোক আর অথবা তারা আবেগ দিয়েই বলুক, তারা যে কথাগুলো বলছে হয়তোবা কোনো একদিন আপনারা যদি কৃপা হয়, আশীর্বাদ হয়, হয়তো এই নৈমিষারণ্যের শাখা বা উপকেন্দ্র হয়তো বিদেশও হয়ে যাবে। ভারতেরও কয়েকটা জায়গা থেকে বলছে, কারণ এগুলো তো অনেকেই দেখতেছে যে আমরা এই চিন্তাটা, আমরা জগ্রাফি বা যাই করি, পূজা পার্বণ যা করি, আমরা যদি মনুষ্যত্ব বিকাশ না হয়, আমি শেষ করে দেবো দুটি কথা। পশুর জন্ম আর মানুষের জন্ম পার্থক্য নেই, পার্থক্য এক জায়গায়। পশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশু, আর মানুষ পশুর মতো জন্ম নিয়ে মনুষ্যত্ব যখন অর্জন করে তবেই সে মানুষ হয়। তাই আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে সন্তানদেরকে আমরা মানুষ করতে চাই। এই লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম নিয়ে আমি দীর্ঘ সময় নিয়েছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকেরই একটা অনুভূতি ব্যক্ত করবেন। আপনারা তো অনেক বেশি আসছেন না, আমরা বিভিন্ন কারণে আসছেন না, তাই আপনার মাইক আপনার কাছে যাবে, প্রত্যেকেই একটা অনুভূতি ব্যক্ত করবেন। প্রত্যেকেই চাই এই নৈমিষারণ্যে একটা কথা বলতে হবে যে আপনারা তো কৃপা করছেন অথবা আশীর্বাদ করছেন, একটা তো করছেন। তাই প্রত্যেক যারা এখানে উপস্থিত আছেন আপনারা 1-2টা কথা বলবেন, আর সারগর্ভ বক্তব্য যারা আরও খুশি হব। আপনারা বক্তব্য দেওয়ার পরে আজকের যে বিষয়টা আসলে অতি সংক্ষেপ আমরা শুনবো, প্রধান অতিথি আসছেন তার কাছ থেকে, জ্ঞানী গুণী জ্ঞান আছে শুনবো। তারা শোনার আগে আমার যারা হাউস আছে তাদের অনুমতি নেব। আমি অনুরোধ করবো আপনাদের সেটা কথা বলবেন। সর্বশেষে আমার প্রধান অতিথি আজকে তিনি সিদ্ধান্ত দিয়ে যাবেন যে আমি যেটা চাচ্ছি এটাকে আমরা আপনাদের মাধ্যমে করতে পারি কিনা। অনুমতি পাইলেই আমরা কালকে থেকে যুব সমাজকে নিয়ে কাজ শুরু করবো, এবং মহাগুরু দিবস আমরা পালন করবো কিনা এটাও প্রধান অতিথি আপনার কাছ থেকে নেবেন। তো আপনার কাছ থেকে বলবো একটু সামান্য প্রসাদ আছে, দুপুরও প্রায় গড়িয়ে যাচ্ছে, সামান্য একটু আপনাদের যারা এখানে আসছেন, আমি আবারও বলছি আপনাদের মর্যাদা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি আসলে হৃদয়ের ভাবে আজকে যারা এখানে মঞ্চ ভূমিষ্ঠ আছেন, আমার প্রধান অতিথি সহ আপনারা যারা আসছেন, আপনাদের মর্যাদা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি হাত জোর করে অবনত মস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। একটু প্রসাদ পেয়ে আপনারা চলে যাবেন আপনারা সুচিন্তিত মন দিয়ে। তাই আমি এবার আপনার কাছে আসছি, প্রধান অতিথির অনুমতি নিয়ে আপনাদের অতি সংক্ষেপে তাদের একটা মতামত নিয়ে দিই। এরপরে আপনারা যারা আছেন সবাই একটু একটু কথা বলে আমার প্রধান অতিথি শেষ করে আমরা একটু প্রসাদ খেয়ে চলে যাব। আমরা শুরু করতে চাই আমার পরম ভক্তপ্রবর আমার এখানে মধ্যে উপস্থিত আছেন আমার পার্থদা। তো আমি মনে করবো পার্থদা আছেন, আমার সজলদা আছেন, আপনারা অনুভূতি ব্যক্তর মাধ্যমে সবাই এখানে যারাই আছে সবাই বলবে। আপনারা একটু
একটু অনুভূতিটা ব্যক্ত করবেন আমার প্রার্থনা। আচরণ তৎপদং দর্শিত জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজ এই মহতী উদ্যোগের আমাদের প্রতিষ্ঠাতা নৈমিষারণ্যের জয়ন্ত কুমার ভট্টাচার্য, ওনার প্রতি আমি মানে এত আনন্দিত, ভাষায় বলার মতন কোনো উপায় নাই। যাই হোক, মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সবাই অত্যন্ত কষ্ট করে আমার দাদা বাসভবনে এসেছেন। সবাই আন্তরিকতা, এটা আজীবন স্মৃতি হয়ে থাকবে। এবং আজকের যে অনুষ্ঠানটা এই বিশ্বে, শুধু আমাদের এই শ্রীমঙ্গল বা মৌলিবাজার কোনো জায়গায় মানে নাই, অলরেডি পুরো বিশ্বে এটা দেখবে। তো আজকে সনাতন সমাজের অবনতি দিন দিন যেভাবে গড়িয়ে যাচ্ছিল, আমাদের জয়তলার এই উদ্যোগের কারণে অনেক কিছুই এই উন্নতির পথে, এবং আমরা আশা করি ভবিষ্যতে আরও উন্নতি হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, যিনি অনেক সম্মানিত লোক, তারপরও আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আসছেন, আমি ওনাকে বিনীতভাবে শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত আছেন শ্রীমঙ্গল বনবীর দশরথ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ, উপস্থিত আছেন আমার সুকেশ দাস সহ আরও যারা, আমার কাকা ডাক্তার নারায়ণ চক্রবর্তী সহ সবাইকে, এছাড়াও আমার সামনে যারা উপবিষ্ট আছেন সবাইকে আমি প্রণাম নিবেদন করছি। আমি আসলে কি বলবো, কিছুক্ষণ আগে এই নৈমিষারণ্যের প্রতিষ্ঠাতা শ্রী জয়ন্ত কুমার ভট্টাচার্য মহোদয় যা বলেছেন, তারপর আর কিছু বলার অবকাশ থাকে না। আমি মনে করব এই নৈমিষারণ্যের কার্যক্রম আরও দ্রুত বিস্তার লাভ করুক, আমরা যাতে সুপথে চলতে পারি, সমাজ যাতে চলতে পারে, সেই দিকে আমাদের অগ্রসর হওয়া অত্যন্ত প্রয়োজন। আমি মনে করি একটা জিনিস, আজকের এই সব বিষয়গুলো শুনে একটা জিনিস অনুধাবন করলাম যে আমাদের আসলে কৃতকর্মই ধর্ম। আমরা যা কাজ করি তাই ধর্ম, এবং কাজটা এমনভাবে করতে হবে যাতে আমার দ্বারা যাতে আর কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমি যদি পারি উপকার করতে করব, কিন্তু ক্ষতি করতে যাতে চেষ্টা না করি। আমার বাড়ি, আমার গ্রাম, আমার সমাজ, আমার দেশ, আমার বিশ্ব যাতে উন্নতি লাভ করে। এবং এই নৈমিষারণ্যের প্রতিষ্ঠাতা শ্রী জয়ন্ত কুমার ভট্টাচার্যকে আমি আমার আন্তরিক অন্তঃস্থল থেকে প্রণতি জ্ঞাপন করছি, এবং ওনার কার্যক্রম আরও যাতে এগিয়ে যায় সেদিকে আমি আহ্বান রাখিয়ে উপস্থিত সবাইকে আবারও প্রণতি জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই অনুমতি দিয়েছেন, প্রধান অতিথির কাছে উনি বলবেন, আর মাত্র দুইজনে একটু কথা বলবেন। আমি অনুরোধ করছি আমার অগ্রজতুল্য অত্যন্ত স্নেহ, যার কুলে অনেকবার উঠেছি, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু, বাংলাদেশ বঙ্গবন্ধু সাফারির প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি কয়েকদিন আগে রিটায়ার করেছেন বন বিভাগের। এবং উনি আমার নৈমিষারণ্যের যে বইটা প্রকাশ হয়েছে, অনেকজনকে, ঢাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে কিন্তু তিনি নিজে গিয়ে আমার বইটা দিয়ে আসছেন। এটা নৈমিষারণ্যের বই। আমি ওনাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি, শিবজিৎ ভট্টাচার্য মহোদয়কে, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু সাফারি, ঢাকা। এবং এর পরেই আমার তরুণ প্রজন্ম যারা, তার মধ্যে সবাই তো আজকে বলছি না, তারা 10-15 জন আসছে, তারা বলছে, তার পক্ষ থেকে একজনই শুধু কথা বলবে। তো এরপরে কথা বলার পরে আমরা চলে যাব।
এখানে আমার সকলে আমার শ্রদ্ধেয় প্রণম্য। আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ সকলকে আমার প্রণতি জানাই। আজকে এই নৈমিষারণ্য যখন তোমার ছোট ভাই যখন এটা প্রতিষ্ঠা হয়, সেই সূচনা লগ্নেই জয়ন্ত আমাকে উজ্জীবিত করেছিল এবং যখন এই বইটা প্রচারের জন্য আমার কাছে দিয়েছে, আমি বিভিন্ন জায়গায়, আমি বিশেষ করে আমার সিনিয়র অফিসিয়াল ডক্টর তপন কুমার দে, ডক্টর মীরকান্তি মজুমদার মহোদয়ের হাতে বইগুলো পৌঁছে দিয়েছি, আরও অনেকের কাছে পৌঁছে দিয়েছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আজকে যে সমস্ত মহতী ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি এই নৈমিষারণ্যের মাধ্যমে সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে একটা চেতনা জাগ্রত হবে এবং এই চেতনা সমস্ত বঙ্গ থেকে সর্বত্র, ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ুক, মানুষের মধ্যে চেতনা জাগ্রত হোক, মানুষের মধ্যে কল্যাণের প্রবৃত্তি জেগে উঠুক এবং সাথে সাথে সমাজের যত অব্যবস্থাপনা আছে সেগুলো দূরীভূত হয়ে একটা কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, এই কামনা রেখে আমি আমার সকলকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওকে ধন্যবাদ। শুধুই আমাদের নৈমিষারণ্য যুব কিশোর প্রজন্মের যে তত্ত্বাবধায়ক, তারা অনেকেই আসছে, আসলে বক্তব্য দিতে চাচ্ছে না। তো যে নয়ন পাল যে তত্ত্বাবধায়ক, যে আসলে ওরা অনেক শ্রম দিতেছে, তারা 10টা ছেলে এরা আছে, প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছে, প্রতিটা দিনই আমার তথ্য দিচ্ছে, আমিও মাঝে মাঝে যাই তার সাথে, খুব ভালো লাগে। তো আমি নয়ন পালকে আমাদের একটু আশীর্বাদ নেওয়ার জন্য বলবো, কারণ সে যুবক ছেলে কাজ করতেছে। আপনারা যদি তার আশীর্বাদ করেন তাহলে আমার মিশনটা প্রতিটা এলাকায় প্রকাশ করবে। তাকে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। ওম দর্শক, আসলে আমি বক্তব্য দেওয়ার কিছু না, আপনারা আশীর্বাদ করবেন। আমরা যেভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের নৈমিষারণ্যের কেন্দ্র মানে উপস্থাপন করতেছি, আমাদের বিদ্যানিকেতন প্রত্যেকটা ইউনিয়নে আমরা স্থাপন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আশীর্বাদ করবেন, আমরা যাতে এই কার্যে সফল হই, আমাদের পাশে থাকবেন এবং আমাদের আশীর্বাদ করবেন। সবাইকে নমস্কার। আমি অনুরোধ করছি আমাদের নৈমিষারণ্য বিদ্যানিকেতনের যিনি ব্যবস্থাপক পণ্ডিত প্রবর শ্রীযুক্ত শান্তদাস ভট্টাচার্য মহোদয়কে তার বক্তব্য প্রদান করার জন্য। অদ্যাবার নৈমিষারণ্য কমিটির সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং নৈমিষারণ্যের পরিবারভুক্ত ভক্তমণ্ডলী, সুধীমণ্ডলী, আমার আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। আজ অতি গর্বের সহিত বলতে হয়, আজকের যিনি প্রতিষ্ঠাতা নৈমিষারণ্যে আমার ভাই জয়ন্ত ভট্টাচার্য, এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করে আজ যে মঞ্চে তিনি উপবিষ্ট হচ্ছেন, আমি অভিনন্দনের পরিসীমা পাইতেছি না। আজ একবার মনে হয় আবার বোধহয় সত্যযুগ চলে আসছে। এই সত্যযুগে আগে এই মনীষীদের বাস ছিল, সেখানে তুলে পড়া হতো, ছাত্রছাত্রীদের বেদ শিক্ষা দেওয়া হতো। 12 বছর বেদাধ্যয়ন কাল ছিল। ঠিক এইরকম একটা দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে প্রতিফলিত হচ্ছে।
আজ বোধহয় আবার আমরা সেই জাগ্রত আর্য মঞ্চে আমরা উপবিষ্ট হতে পারব। আমি নৈমিষারণ্যের পরিবারভুক্ত আমরা যারা আছি, আমি বিশেষ অনুরোধ করব, আমাদের এই যে মন্ত্রগুলা, এই সমস্ত ধর্ম কর্ম যেগুলো আছে সবই সংস্কৃত বেড়া জলে সমাচ্ছন্ন, এবং যে মন্ত্রগুলি পাণিনি এবং কলাম ব্যাকরণের লগে ওতপ্রোত সম্পর্ক। আজ আমাদের সেই সংস্কৃত ভাষা আজকে বিলুপ্তির পথে। যে সংস্কৃত ভাষা জ্ঞান আমরা পুরাপুরি পাচ্ছি না, যেহেতু আমাদের সেই সংস্কৃত ভাষা শিক্ষা নেই, এই সংস্কৃত ভাষার অক্ষর জ্ঞান আমাদের নেই, এবং যে ব্যাকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ব্যাকরণ কৌমুদী, যেটা মেট্রিক পাঠ্য ছিল, এই শব্দরূপ ধাতুরূপ এগুলা শিখতে হবে, এগুলা পড়তে হবে। আগে ঠিকই সেই বিজ্ঞানিকতা নেই, অধ্যাপক মহাশয় ছাত্রদের পড়াতেন। আজকে আমরা মুক্ত রাজত্বে আমাদের সেই পরিজন নাই, সেই অধ্যাপক নেই, যেহেতু সংস্কৃত ভাষা পড়ার মতো সেই পাঠশালা নেই। আজ আবার সেই জাগ্রত মঞ্চে আমরা সূচনা লগ্নে বোধহয় আমরা আশা করব যে আমরা সেই মঞ্চে আবার উপস্থিত হতে পারব। আমি বিনীত অনুরোধ করব যাতে আমাদের সেই সংস্কৃত ভাষা জ্ঞান আবার পুনর্জাগ্রত হয়, তাইলে আমরা এই সংস্কৃত মন্ত্রগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারব। ধন্যবাদ আমার আজকের নৈমিষারণ্যের যারা এত শ্রম এত কষ্ট করে আসছেন, এবং অসংখ্য ধন্যবাদ আমার ভাই জয়ন্ত ভট্টাচার্যকে এই নৈমিষারণ্যে এতটুক পর্যায়ে আমাদের, এবং আজকে আমরা এখানে উপবিষ্ট হচ্ছি যার কারণে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আনন্দিত আমরা কিন্তু গ্রন্থাকার হবে, তো আপনাদের কৃপা বলে তো আমরা ইতিমধ্যে অনেক গ্রন্থ, যেমন মনোজ বিকাশ দেবরা আপনারা জানেন, বড় লেখক, উনি আমাকে অনেকটা গ্রন্থ দিয়েছেন। এবং অত্যন্ত আনন্দের বিষয়, আজকে কুলাউড়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মহোদয় সজল ভট্টাচার্য আসার কথা ছিল, কিন্তু ওনার পিতৃশ্রাদ্ধ তাকে আসতে পারেন নাই। উনি আমাদের পর্যবেক্ষক মিহিরকান্তি ভট্টাচার্যের মাধ্যমে এই নৈমিষারণ্য যে এখনও কিন্তু হয় নাই, হবে, তারপরেও উনি একটা গ্রন্থ পাঠিয়েছেন আমার লাইব্রেরির জন্য, যাতে নৈমিষারণ্য গ্রন্থাকার, যেখানে যুবক বা সবাই পড়তে পারে। তো ওনাকে আমরা করতালির মাধ্যমে আমরা ধন্যবাদ জানাতে গ্রন্থ দিয়েছেন। এবার আমি অনুরোধ করব নারায়ণ চক্রবর্তী মহোদয়কে তার দুটি অভিব্যক্তিটা ব্যক্ত করবেন। একটা কথা, অভিব্যক্তি একটা কথা। এবার আমি অনুরোধ করছি আমাদের ডাক্তার নারায়ণাচার্য মহোদয়কে দুটি কথা বলার জন্য। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्री गुरुवे नमः। स्थावरजङ्गं व्याप्तं येन पुष्पं चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरुवे नमः। चिद्रूपेण परिभक्तं दलिकं चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरुवे नमः। नागतं न तदनुराधगन्तभं तत्त्वज्ञानपरमस्तस्मै श्री गुरुवे नमः। अनाथ जगन्नाथ महाद्विजद्गुरु अनाथ सर्वपदात्म तस्मै श्री गुरुवे नमः। गुरुरादिआदि गुरुपरामोदितं गुरुपरदं नस्तस्मै श्री गुरुवे नमः।
ব্রহ্মানন্দং পরং সুখদং কেবলং মূর্তিং নন্দাদিতম স্বাধীন লক্ষ্যম একং নিত্যং বিমলাচ সর্বদিশাস্কৃতমম অবদ্যন্তিং সদগুস্থানি সদ্গুরুস্থান নমানি সদ্গুরুস্থান নমানি ওং নমো ভাসুদেবায় ওং নমো ভাসুদেবায় ওং নমো ভাসুদেবায় সদ্য নৈমিষারণ্য আয়োজিত এই মহতী অনুষ্ঠানের জয়ন্ত ভট্টাচার্য মহোদয় এই সুন্দর এই সভা করার জন্য আমি ওনাকে প্রণতি জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সভাপতি, দূর থেকে আগত অনেক ভক্তবৃন্দ, সহসভাপতি, উপস্থিত ভক্ত মণ্ডলী, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে এই রকম মহতী অনুষ্ঠান আমাদের পূর্বে আর কখনো হয়নি, যার ফলে আমি মনে করি আমাদের অনেক পিছিয়ে পড়া মুহূর্তগুলোকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উনি দিক নির্দেশনা করছেন। আমাদের প্রতিটি পরিবার, ছেলে সন্ততি যারা আছে তাদের এই সচেতনতামূলক এইরকম অনুষ্ঠান আমাদের অবশ্যই করা উচিত। আমাদের কিন্তু এই সনাতন ধর্মের বিভিন্ন অবক্ষয়ের মূল কারণ হলো আমরা আমাদের সঠিক ধর্মের যে নীতিমালা আমরা এগোতে পারছি না, আমাদের সন্তান সন্ততিদেরকে এই জ্ঞান দিতে পারছে না। আসলে আমাদের এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আগামী দিনগুলো যাতে আমাদের সনাতন ধর্মের অবক্ষয়ের মূল কারণকে জেনে আমরা আমাদের সঠিক পথে এগোতে পারি, সেই চিন্তা চেতনা আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত। যাই হোক, আমাকে এখানে কিছু বলার জন্য বলা হয়েছে। আমি কিন্তু আসলে কোনো শাস্ত্র বিষয়ে ভালো অভিজ্ঞতা আমার নেই, আমি কিছু ভালো জানিও না। যাই হোক, আমি আমার বিবেচনায় মনে করছি যে এই রকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই চেতনাকে জাগ্রত করতে হলে আমাদের প্রত্যেকেরই সহযোগিতা করার প্রয়োজন। যাই হোক, আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা আরও জ্ঞানীজন আছেন, গুণীজন আছেন, তারা বলবেন, মূল্যবান অনেক দিক নির্দেশনা, জ্ঞানমূলক কথাবার্তা বলেন, আমরা শুনবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ। এবার আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার পরম শ্রদ্ধাভাজন সুকেশ চৌধুরী মহোদয়কে। নৈমিষারণ্য সনাতন ধর্মের প্রচার এবং প্রকাশনার মুখপত্র হিসাবে আজকের নৈমিষারণ্য কর্তৃক আয়োজিত এই সাধারণ সভার আমার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি মহোদয়, অত্যন্ত জ্ঞানী এবং সমাজসেবক হিসাবে আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, মঞ্চে উপবিষ্ট আমার বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে এই শ্রীমঙ্গল উপজেলার বুনবীর ইউনিয়নের শাসন গ্রামের ঐতিহ্যবাহী একটি পরিবার, সেই পরিবারের বাড়িতে এই নৈমিষারণ্যের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যবৃন্দদেরকে আমি আমার পক্ষ থেকে
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখা এবং শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন আমরা অনেকে ছোটবেলা থেকে আমরা ধর্ম চর্চা করতে পারি নাই। আমরা যারা চাকুরিরত ছিলাম তারা সেই সুযোগ হয় নাই। আমাদের স্বামী বিবেকানন্দের কথা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যিনি মাত্র ৩৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। কিন্তু সারা বিশ্বের ধর্ম সম্মেলন যেটা চিকাগো শহরে হয়েছিল আমেরিকার, সেই সম্মেলনে সনাতন ধর্মের প্রতিনিধি হিসাবে সারা বিশ্বের বুকে যিনি সনাতন ধর্মকে পরিচিত করিয়ে দিয়েছিলেন তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। আমরা মনে করি আজকে এই নৈমিষারণ্যের কর্মকাণ্ড যে গ্রাম থেকে উৎপত্তি হয়েছে, সেই গ্রামের এই পথ প্রদর্শক আমার অনুজ জয়ন্ত কুমার ভট্টাচার্যের আহ্বানে সাড়া দিয়ে সেই যুগনায়কের ভূমিকায় সমস্ত আমার এলাকার এই বাণীটা সমস্ত বিশ্বে ছড়িয়ে যাবে এবং একদিন এই আমাদের শ্রীমঙ্গলের এই শাসন গ্রাম পরিচিত হবে এবং জয়ন্ত ভট্টাচার্যের নামও উচ্চারিত হবে সারা বিশ্বে। সেই অনুপ্রেরণায় আমরা সাথী থাকব। সেই কর্মকাণ্ডে আমরা সব সময় সক্রিয় অংশগ্রহণ করব। আমরা সেই অংশগ্রহণের মাধ্যমে আমাদের সেই কর্মকাণ্ড সারা দেশ সারা বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বিনম্র শ্রদ্ধা অগ্রজতুল্য সুকেশ চৌধুরী মহোদয়কে তার সারগর্ভ বক্তব্য প্রদানের জন্য। এবার আমি অনুরোধ করছি আমাদের ধনুবীর দশরথ উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমার অগ্রজতুল্য অত্যন্ত স্নেহ করেন আমাকে, উনি আমাদের উদ্দেশ্যে নৈমিষার উদ্দেশ্যে দুটি কথা বলবেন। আজকে আমরা নৈমিষারণ্য সংগঠনের উদ্যোগে আমার অত্যন্ত প্রিয় জয়ন্ত কুমার ভট্টাচার্য মহোদয়ের বাড়িতে আমরা সবাই সমবেত হয়েছি এবং চমৎকার একটা দিনে আমরা বসে রয়েছি এবং মনে হয় সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের মনেই আজকের দিনে সবাইকে দেখে মনে হচ্ছে আমরা সবাই আনন্দে আছি। আসলে আমরা যাই করতে চাই না কেন আমাদের শেষ প্রাপ্তিটা হচ্ছে মানসিক সুখ, শারীরিক সুখ। আজকের এই অনুষ্ঠানে